আমরা এই পর্যন্ত যা শিখেছি তা হচ্ছে HTML, CSS, বুটস্ট্র্যাপ শিখেছি। তারপর ওয়েবের যে প্রোগ্রামিং তা করার জন্য পিএইচপি ল্যাঙ্গুয়েজ শিখেছি। পিএইচপির অবজেক্ট ওরিয়েন্টেড ফিচারগুলো শিখেছি, পিএইচপির ওপি। এছাড়া আমরা ডাটাবেজের জন্য মাইএসকিউএল শিখেছি। এগুলা শিখে এগুলা দিয়ে একটা ক্রুড অপারেশন করেছি। হ্যাঁ, সেই ক্রুড অপারেশনে কি ছিল, ক্রুড অপারেশনে আমরা একটা ইউজারের একটা ডাটা, হ্যাঁ, সেখানে কি করেছি, একটা ফর্ম তৈরি করে সেই ইউজারের ডাটা ইনসার্ট করেছি ডাটাবেজে। ডাটাবেজ থেকে আবার নিয়ে এসে টেবুলার আকারে শো করেছি। তারপর কি করে, তারপর সেখানে সেই ডাটাগুলোকে আমরা এডিট করতে পেরেছি, ডিলিট করেছি, এবং সেই নির্দিষ্ট একটা ডাটাকে আমরা ডিটেলস আকারে শো করেছি। তো আজকে আমরা জাভা স্ক্রিপ্ট শিখবো। হ্যাঁ, জাভা স্ক্রিপ্ট হচ্ছে কি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, ওয়েবের জন্য স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। তো ওয়েবে কাজ করতে হলে জাভা স্ক্রিপ্টে কাজ করতে জাভা স্ক্রিপ্টটা শিখতেই হবে। আর বর্তমানে জাভা স্ক্রিপ্টটা সব জায়গায় ইউজ হয় আপনার। আর জাভা স্ক্রিপ্টের যে অনেক আধুনিক ইয়াগুলো আছে, ফ্রেমওয়ার্কগুলা, যেমন অ্যাঙ্গুলার জেএস, রিঅ্যাক্ট জেএস, ভুজেএস, এগুলা হচ্ছে কি ফ্রন্ট এন্ডের জন্য। তারপর আপনার ইয়ার জন্য, ক্লায়েন্ট সাইডের জন্য। তারপরে আপনার সার্ভার সাইডের জন্য আছে জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, সেটা হচ্ছে কি নোড জেএস। হ্যাঁ, নোড জেএস আছে। তো আমরা জাভাস্ক্রিপ্টটা শিখবো। জাভাস্ক্রিপ্টটা শিখে জাভাস্ক্রিপ্টের যে লাইব্রেরি আছে, যে কোয়েরি, সেটা শিখবো। হ্যাঁ, সেটার সাথে আমাদের পরিচয় করিয়ে দেবো। তারপর এখন এগুলার যে অ্যাজাক্সের ব্যবহার শিখবো। তো আমাদের যখন আমরা লারাভেলে যখন প্রজেক্ট করব, তখন এগুলার ক্ষেত্রে আমাদের হেল্প করবে। তো জাভা স্ক্রিপ্টের সাথে আমরা নতুন একটা নিলাম, একটা ফোল্ডার নিলাম, এর নাম দিলাম জাভা স্ক্রিপ্ট। আর এখানে একটা আমরা ফাইল নেই। হ্যাঁ, এই ফাইলটা আমাদের এক্সটেনশন HTML-ও রাখতে পারি, তারপরে PHP-ও রাখতে পারি। হ্যাঁ, সেই ফাইলটার নাম রাখলাম index.html। index.html এ আমরা করি এটাকে HTML5 এর যে আছে ডক টাইপ 5। হ্যাঁ, তো এখানে কি আসলো, আমাদের এই যে ডক টাইপটা চলে আসলো, হেড আসলো, হ্যাঁ, বডি আসলো। হ্যাঁ, তো এখানে আমরা জাভা স্ক্রিপ্টটা শিখবো। হ্যাঁ, তো জাভা স্ক্রিপ্ট, হ্যাঁ, কোড লিখতে হয় কিভাবে। জাভা স্ক্রিপ্ট লেখার জন্য আমাদের একটা ট্যাগ আছে। আমরা HTML পেজের মধ্যেও লিখতে পারি, অথবা কি আলাদা একটা ফাইল, হ্যাঁ, যে নামে একটা ফাইল, হ্যাঁ, সেটা তো নিয়ে সেখানেও আমরা জাভা স্ক্রিপ্টের কাজ করতে পারবো। তো আমরা দুইভাবে দেখব। প্রথমে আমরা দেখি যে HTML পেজের মধ্যে কিভাবে জাভা স্ক্রিপ্ট লিখতে হয়। HTML পেজের মধ্যে জাভাস্ক্রিপ্ট লিখতে হলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে একটা যে HTML যে একটা ট্যাগ আছে, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা ইউজ করতে হবে। হ্যাঁ, সেই ট্যাগের মাঝে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের কোডটা লিখতে হবে। হ্যাঁ, তো আমরা যদি এখানে একটা জাভাস্ক্রিপ্টের কোড লিখি, যেমন জাভাস্ক্রিপ্টের একটা কোড আছে অ্যালার্ট। হ্যাঁ, অ্যালার্ট যদি লিখি তাহলে কি হবে, আমাদের একটা অ্যালার্ট বক্স শো করবে। তো অ্যালার্টটা আমরা এখানে কি অ্যালার্ট একটা মেসেজ দেই। মাগুরা P2 প্রজেক্ট নামে আমরা একটা, হ্যাঁ, অ্যালার্ট মেসেজ নিয়েছি। তো এটা আমরা ইয়াতে রান করি। আমাদের এই প্রজেক্টের নাম কি, জাভা স্ক্রিপ্ট, তাই না? প্রজেক্টের নাম দিয়েছি আমরা জাভা স্ক্রিপ্ট, তারপর index.html। স্ল্যাশ, আচ্ছা, এটা আমরা আচ্ছা, এখানে আমাদের একটু
ফাইলটা সিলেক্ট করা চেঞ্জ হয়েছে, আমরা এটা ই ড্রাইভে করেছি তাই না? দেখেন আমরা ই ড্রাইভে করেছি, কিন্তু আমরা জাম্পটা রান করেছি সি ড্রাইভে, আমরা সি ড্রাইভে নেই। সি ড্রাইভে নেই, আমরা সি ড্রাইভে এখানে করব। তো এখানে আমরা একটা ফোল্ডার নেই, ফোল্ডারের নাম দেই জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট এই ফোল্ডারে এই কোডগুলো দিয়ে দেব। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট, তো এটাকে ওপেন করি। এখানে আমরা index.html নামে একটা ফাইল ক্রিয়েট করি। দেখেন এই যে পেজটা যখন এই যে ওপেন হবে তখন কি হয়েছে, আমাদের একটা অ্যালার্ট মেসেজ চলে আসছে। হ্যাঁ, এটা কি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে আসছে। দেখেন কি লিখছে, ওয়েলকাম টু মাগুরা পি2 প্রজেক্ট। হ্যাঁ, তো এটা যদি ওকে আমরা না করি ততক্ষণ পর্যন্ত কি হবে, এটা ঘুরতেই থাকবে। হ্যাঁ, এটা ওকে করলে তারপর এটা থেমেছে। অ্যালার্ট। তো এভাবে কি করতে পারি আমরা, ইয়ার মধ্যে আমরা HTML ফাইলের ভিতরেই জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। তো লেখার জন্য কি করতে হবে, HTML ইয়ার মধ্যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে স্ক্রিপ্ট ট্যাগ, হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগ ওপেনিং এবং ক্লোজিং এই দুইটা ট্যাগের মাঝে আমাদেরকে জাভাস্ক্রিপ্টের কোড লিখতে হবে। হ্যাঁ, এছাড়া আমরা আরেকভাবে করতে পারি, সেটা কি করতে হবে আমাদের, যে আমরা একটা ফাইল নিয়ে নিতে পারি। হ্যাঁ, আমরা জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল নিতে পারি, সেই ফাইলের মধ্যে আমরা কোডগুলো লিখে তারপর আমরা ইয়া করতে পারি, হ্যাঁ রান করতে। তো সেই ফাইলে আমরা জাভাস্ক্রিপ্টের কোডগুলো আমরা ধরেন আলাদা একটা ফাইলে রাখবো। হ্যাঁ, তো ফাইলটার নাম দিলাম আমরা স্ক্রিপ্ট script.js। script.js এই ফাইলের মধ্যে কি করব, আমরা সব জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখবো। হ্যাঁ, যেমন আমাদের এই যে এখানে যে অ্যালার্টটা, এটা আমরা কেটে নেই, কেটে আমরা এখানে দিয়ে দেই। আর এই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের যে এই যে জাভাস্ক্রিপ্টের যে এক্সটার্নাল ফাইলটা, হ্যাঁ script.js এই ফাইলটার সাথে কি করতে হবে, আমাদের HTML ফাইলটা লিংক আপ করে দিতে হবে। হ্যাঁ, যে HTML ফাইলে যে এই ফাইলে জাভাস্ক্রিপ্ট ফাইলটাকে চিনিয়ে দিতে হবে। আমরা যেমন ইয়াতে CSS এ লিংক আপ করে দিয়েছিলাম না, আপনাদের মনে আছে CSS এ কিভাবে লিংক আপ করেছিলাম? জি স্যার। হ্যাঁ, ওইয়া কিভাবে এটাকে লিংক আপ করাতে হবে। তো লিংক আপ করব কিভাবে, হ্যাঁ স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে জি স্ক্রিপ্ট src দিব। হ্যাঁ, src এর মধ্যে কি করব, আমরা লোকেশনটা দিয়ে দেব। তো আমাদের ফাইলের নামটা কি, script.js। তো এখন যদি আমরা রান করি আমাদের কি হবে, একই কাজ আমরা দেখতে পারবো। এটাকে আমরা এই করি, দেখেন এই যে অ্যালার্ট মেসেজটা চলে আসছে, তাই না? তো এটা আমরা দেখলাম কি, আমরা HTML ফাইলে কিভাবে জাভাস্ক্রিপ্টকে অ্যাড করব, হ্যাঁ সেটা দেখলাম। তো এখন জাভাস্ক্রিপ্টের যে ইয়ে আছে, জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, তাই না? তো এর কি আছে, বিভিন্ন আপনার রুলস আছে, হ্যাঁ কিছু সিনট্যাক্স আছে, হ্যাঁ সেগুলো আমরা দেখব। জাভাস্ক্রিপ্টে যদি আমরা কমেন্টস করতে চাই, কমেন্টস করতে হবে কিভাবে, কমেন্টস করতে হলে আমরা যে PHP তে শিখেছি না কমেন্টিং, হ্যাঁ
আমাদেরকে ডাবল কোট দিয়ে এ কমেন্ট হ্যাঁ করতে হবে, ডাবল স্ল্যাশ হ্যাঁ ডাবল স্ল্যাশ দিয়ে কমেন্ট। এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল লাইন কমান্ড। সিঙ্গেল লাইন কমেন্ট। আর যদি আমরা মাল্টি লাইন কমেন্ট করতে চাই তাহলে কি করতে হবে? মাল্টি লাইন কমেন্ট করার জন্য পিএইচপি এর মধ্যে স্ল্যাশ স্টার হ্যাঁ তারপর আবার কি করতে হবে? স্টার স্ল্যাশ হ্যাঁ এখানে কি হবে? মাল্টি লাইন হবে। মাল্টিপল লাইন জাভাস্ক্রিপ্ট কমেন্ট। আমরা রান করে দেখি কোনো ইয়া করে কিনা, এফেক্ট পড়ে কিনা আমাদের কোডের উপর। দেখেন কোডের উপর কোনো এফেক্ট পড়েনি হ্যাঁ, সেটা কমেন্টস হিসেবে আছে। এখন আমরা দেখব কিভাবে ইয়া করতে হয় হ্যাঁ, ভেরিয়েবল নিতে হয় ইয়াতে জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল নিতে হয় সেটা আমরা দেখব। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল সম্পর্কে আলোচনা করব। জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলকে কিভাবে ডিক্লেয়ার করা যায়? জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হলে আমরা লিখতে পারি লেট হ্যাঁ, লেট লিখে তারপরে ভেরিয়েবলের নাম হ্যাঁ, সে লেট ভেরিয়েবলের নাম দিলাম মেসেজ। মেসেজ নামে কি একটা আমরা ভেরিয়েবল নিলাম হ্যাঁ, ভেরিয়েবল নিয়ে আর তারপরে আমরা এটা ইয়া আমরা জাভাস্ক্রিপ্টে যে স্টেটমেন্ট শেষ করতে হবে কিভাবে? সেমিকোলন দিয়ে। পিএইচপি তে স্টেটমেন্ট শেষ করতে হতো কিভাবে? সেমিকোলন দিয়ে স্যার, সেমিকোলন দিয়ে স্যার সেমিকোলন। জাভাস্ক্রিপ্টেও আমরা স্টেটমেন্ট একটা শেষ করব কি? সেমিকোলন দিয়ে হ্যাঁ। আর পিএইচপি তে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হতো কিভাবে মনে আছে? ডলার সাইন দিয়ে, ডলার সাইন ডলার মেসেজ হ্যাঁ, এটা হচ্ছে পিএইচপি এর হ্যাঁ ভেরিয়েবল ডিক্লারেশন, এইভাবে ডিফাইন করতে হয়। আর জাভাস্ক্রিপ্টে লেট লেখে আর দুটাই কি করতে হয়? স্টেটমেন্ট শেষ করতে আমরা আপনার সেমিকোলন দিয়ে। তো আমরা একটা ভেরিয়েবল নেই যে আমরা কি ভেরিয়েবল একটা ডিক্লেয়ার করলাম হ্যাঁ মেসেজ নামে হ্যাঁ লেট দিয়ে, তারপরে মেসেজের মধ্যে কিছু আমরা অ্যাসাইন করি, একটা ভ্যালু অ্যাসাইন করি। ভেরিয়েবল মেসেজের মধ্যে আমরা একটা ভ্যালু অ্যাসাইন করব হ্যাঁ, এই ভ্যালু অ্যাসাইন করি। সে লিখলাম যে হ্যালো 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 সজীব, এটা আমরা মেসেজ দিলাম হ্যাঁ। এই ইয়াতে মেসেজ নামে যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলে এই ভ্যালুটা আমরা অ্যাসাইন করলাম হ্যাঁ। তো এখন এটাকে যদি আমরা ইয়া করতে চাই হ্যাঁ, এই মেসেজ এই ভেরিয়েবলটা যদি ইউজ করতে চাই কিভাবে ইউজ করতে পারবো? এই ভেরিয়েবলকে ইউজ করতে হলে আমরা অ্যালার্টের মধ্যে কিন্তু এটা ভেরিয়েবলটাকে ইউজ করতে পারবো। সে অ্যালার্ট লিখি, অ্যালার্ট হ্যাঁ, তাই এখানে ভেরিয়েবলটা দিয়ে দিই। আমাদের ভেরিয়েবলটার নাম কি? মেসেজ। তো এটা রান করলে কি আসবে? হ্যালো সজীব হ্যাঁ অ্যালার্ট আসবে। দেখেন ওই যে হ্যালো সজীব, এই যে আমাদের মেসেজটা এই ভেরিয়েবলটা ছিল কি? মেসেজ হ্যাঁ, মেসেজের ভ্যালু কি ছিল? মেসেজের ভ্যালু ছিল হ্যালো সজীব হ্যাঁ, সেটা চলে আসছে। তো সেখানে কি করলাম? সেক্ষেত্রে আমরা অ্যালার্ট যে নিলাম যে ফাংশনটা, সেই ফাংশনের প্যারামিটার কি দিলাম? প্যারামিটার দিয়ে দিলাম ওই মেসেজ নামে যে ভেরিয়েবলটাকে হ্যাঁ। তো মেসেজের যে ভেরিয়েবলটা তার ভ্যালু হচ্ছে কি? হ্যালো সজীব। তো এটাকে আমরা অ্যালার্টের মধ্যে সেই ভেরিয়েবলটা দিয়ে দিলাম, তো তার ভ্যালুটা হ্যাঁ অ্যালার্ট মেসেজ আকারে চলে আসলো। আর এখানে আমাদের যে এইটা মেসেজটা হ্যাঁ, এখানে মেসেজটা কি ধরনের ভেরিয়েবল? কি টাইপের? স্ট্রিং টাইপ স্যার। স্ট্রিং টাইপ হ্যাঁ।
তো ইয়ার মধ্যে জাভাস্ক্রিপ্ট কি শুধু স্ট্রিং টাইপের ভেরিয়েবল আছে? না, জাভাস্ক্রিপ্টে স্ট্রিং আছে, ইন্টিজার আছে, হ্যাঁ, ফ্লোট আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের হ্যাঁ ভেরিয়েবল আছে। সে আমরা আরেকটা ভেরিয়েবল নেই, লেট হ্যাঁ ইউজার ইউজারের নাম নিলাম, ভ্যালু নিলাম আমরা জন। আরেকটা ভেরিয়েবল নিলাম লেট এজ। ইউজার এজ কত? এই এজ হচ্ছে 25। তো এটা কি, এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের, তাই না? ইন্টিজার টাইপের ডেটা, এটা হচ্ছে স্ট্রিং টাইপের ডেটা, স্ট্রিং টাইপের ভেরিয়েবল, আর এটা হচ্ছে ইন্টিজার ভেরিয়েবল, ইন্টিজার টাইপের ভেরিয়েবল। তো আমরা এটা ইচ্ছা করলে এখন ইয়া করতে পারবো না, অ্যালার্টের মধ্যে শো করাতে পারবো না। জি স্যার। অ্যালার্টের ভিতর ওইটাও দিয়ে দিতে হবে, ভেরিয়েবল নেম। আর এখানে আপনার ভেরিয়েবল যে আমরা ডিক্লেয়ার করব, হ্যাঁ, ভেরিয়েবলের কিছু আপনার রুলস আছে, হ্যাঁ। এই ভেরিয়েবলের দুইটা লিমিটেশন আছে, হ্যাঁ। লিমিটেশনের মধ্যে হচ্ছে কি, ভেরিয়েবল নেম কন্টেন অনলি কন্টেন করবে কি 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 দিয়ে গঠিত হবে, লেটার, হ্যাঁ, এবিসিডি এগুলা দিয়ে, তারপর হবে আসবে কি ডিজিট, হ্যাঁ, 1 2 আসতে পারে, আর সিম্বল হতে পারে দুইটা, আপনার ডলার সাইন আর আন্ডারস্কোর, হ্যাঁ। আর আপনার হচ্ছে কি, আপনার ইয়া যে এই ভেরিয়েবলের যে ফার্স্ট ক্যারেক্টার একটা ডিজিট হতে পারবে না, হ্যাঁ। দ্য ভেরিয়েবল ফার্স্ট ক্যারেক্টার মাস্ট নট বি এ ডিজিট, হ্যাঁ। প্রথমে যে ফার্স্ট ক্যারেক্টারটা ডিজিট হতে পারবে না। আর স্যার আমরা পিএইচপি এর মতো। হ্যাঁ, পিএইচপির সাথে সিমিলারিটি আছে। সে আমরা যদি একটা ভেরিয়েবল নেই লেট, সে নিলাম যে হ্যাঁ লেট 9 নেম, এটা কি আপনার ইসে ইয়া হবে, লিখতে পারবো আমরা? জি না স্যার, পারবো না। কেন লিখতে পারবো না? কারণ স্যার এটা ভেরিয়েবলের স্যার ওর রুলস এর ভিতর পড়ে না স্যার। রুলস কি, কোন রুলসটা ভায়োলেশন করতেছে? মানে স্যার ওই যে স্যার প্রথমে কোনো নাম্বার হইতে পারবে না, নাম্বার প্রথমে হতে পারবে না। দেখেন আমাদের যে বিএস কোড, হ্যাঁ, সে কিন্তু খুব ইন্টেলিজেন্ট। সে আমরা যে লিখেছি প্রথমে যে ডিজিট দিয়ে 9, তারপরে এটা ভেরিয়েবলের নামটা শুরু করলাম, পরে ক্যারেক্টার দিয়ে, সে আমাদেরকে হ্যাঁ এটা নিচে আন্ডারলাইন দিয়ে দিচ্ছে, হ্যাঁ, মানে এটা ভুল, হ্যাঁ, এভাবে দেওয়া যাবে না। তো এটা কি করতে, আমরা যদি এভাবে লিখতাম নেম 9, তবে কিন্তু নিত, হ্যাঁ। আমরা ইয়া নিতে পারবো, কি কি নিতে পারবো, ভেরিয়েবল তৈরি করতে পারবো লেটার দিয়ে, তারপর হচ্ছে কি ডিজিট, এই যে 9 একটা ডিজিট, এটা দিয়ে, তারপর কি নিয়ে আমরা সিম্বল নিতে পারবো দুইটা, হ্যাঁ, ডলার সাইন নিতে পারবো, আর কি নিতে পারবো, আন্ডারস্কোর নিতে পারবো, হ্যাঁ, এইগুলা নিতে পারবো, হ্যাঁ। কিন্তু আমরা যদি স্টার নেই, যে দেখেন স্টার নিলে কি, স্টার সিম্বলটা আমরা নিতে পারবো না। স্টার সিম্বল নিলে সে কি করছে, হ্যাঁ, এরর ধরতেছে, হ্যাঁ। আমরা ভেরিয়েবল নিতে তৈরি করতে পারবো কিসের সমন্বয়ে, লেটারের সমন্বয়ে, লেটারস, আর কিসের নিতে পারবো, ডিজিট নিতে পারবো, ডিজিট, আর সিম্বল, হ্যাঁ, সিম্বল কি কি হবে, সিম্বল নিতে পারবো দুইটা, ওয়ানলি দুইটা সিম্বল, একটা হচ্ছে ডলার সাইন আর একটা হচ্ছে আন্ডারস্কোর, হ্যাঁ, এই দুইটা। তো এই যে এইগুলা নিয়ে আমরা ভেরিয়েবলের নাম দিতে পারবো, হ্যাঁ। আর হবে নাকি প্রথম ফার্স্ট ক্যারেক্টার, ভেরিয়েবলের ফার্স্ট ক্যারেক্টার ডিজিট হবে না।
ফার্স্ট ক্যারেক্টার একটা ডিজিট হবে না, হ্যাঁ। আর এই যে আমাদের এখানে স্টার দিয়েছি, স্টার তো আমাদের সিম্বল এটার মধ্যে নাই, সিম্বলের লিস্ট কি ডলার আর আন্ডারস্কোর দুটো নিতে পারবো, তো স্টারটা আমরা কেটে দিই। এই দুটো রুলস আমরা ফলো করব জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে। আর জাভাস্ক্রিপ্টে আরেকটা রুলস হচ্ছে কি, হ্যাঁ আপনার সে হচ্ছে কি ইয়া করে কেস, হ্যাঁ কেস সেনসিটিভ, হ্যাঁ এখানে কেসটা ম্যাটার হবে। হ্যাঁ ধরেন আমরা লিখলাম যে এখানে যে এজ, হ্যাঁ এজ লিখলাম কি স্মল লেটার দিয়ে, হ্যাঁ এটা, আর যদি আবার আরেকটা লিখি লেট এজ, হ্যাঁ এই দুটা কিন্তু ভিন্ন, হ্যাঁ জি 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 প্রথমটা আর শেষেরটা দুটা এক না, দুটা ভিন্ন। এখন এই যে আমরা ধরেন অ্যালার্টের মধ্যে, হ্যাঁ অ্যালার্টের মধ্যে যদি এই যে এজটা করি প্রিন্ট করি, হ্যাঁ দিয়ে দেই, তাহলে 25 আসবে, আর যে ক্যাপিটাল এজটা দিলে কি আসবে, আসবে আবার 30 আসবে। এই তিনটা কিন্তু ভিন্ন, হ্যাঁ তিনটা এক না। তো কি হয়, জাভাস্ক্রিপ্ট কেস সেনসিটিভ। জাভাস্ক্রিপ্ট হচ্ছে কেস সেনসিটিভ। কেস সেনসিটিভ, এটা আমরা টেস্ট করে দেখি। এজ নিলাম তাই না, এজ ইকুয়াল টু এজ, তাই এটা প্রিন্ট করবে কি অ্যালার্ট আসবে 25। জি। দেখেন অ্যালার্ট আসছে কি 25। আমরা যদি এই এজটা দেই, প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার, দেখেন এখানে আসছে কি 30, হ্যাঁ তাহলে এটা কি, এটা ভিন্ন একটা ভেরিয়েবল, হ্যাঁ তার মান ভিন্ন। আবার যদি এটা নেই, আসবে 40। এক্ষেত্রে আসবে কি 40। জাভাস্ক্রিপ্ট কিন্তু আমরা আরেকভাবে রান করতে পারি, এই যে ইয়া থেকে, এই যে আমাদের ব্রাউজার আছে না, ব্রাউজারটাকে দেখতে পাচ্ছেন, জি স্যার। হ্যাঁ ব্রাউজারে যে কনসোল আছে না, কনসোল থেকে আমরা রান করতে পারবো, হ্যাঁ এখানে জাভাস্ক্রিপ্টের কোড লিখে রান করতে পারবো। হ্যাঁ সে এখানে দিলাম লেট এজ ইকুয়াল টু 30, হ্যাঁ তারপরে এখানে কি করব, এক লাইনে নিতে হবে নাকি? কনসোল ডট লগ, দেখেন ওই যে আমরা ওই যে প্রথমে যে সে এই যে পেজটার সাথে, হ্যাঁ এটা কেন বন্ধ এরকম হচ্ছে কেন, কারণ হচ্ছে যে আমরা যে index.html এটার সাথে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্টটা, হ্যাঁ জেএস, হ্যাঁ স্ক্রিপ্টের জাভা, হ্যাঁ জেএস ওটা লিংক আপ করা আছে তাই না। তো ওখানে কি দেওয়া, ওখানে আমাদের এই যে এজের ভ্যালু দেওয়া কত 25, হ্যাঁ সেই জন্য সে এটা বলতেছে যে অলরেডি ডিক্লেয়ার করা আছে, বুঝতে পেরেছেন। জি স্যার। এটা আমরা ক্লিয়ার করে দেই। এখানে আমরা নতুন একটা ভেরিয়েবল নেই, নেম নামে কি ভেরিয়েবল আছে আমাদের ফাইলে, নাই, হ্যাঁ সে নেম ইকুয়াল টু নিলাম কামাল। এবার করব কি, এবার এটাকে আমরা
ই করব কনসোল ডট লগে কনসোল ডট লগ লগের মধ্যে কি করব এই ভেরিয়েবলটা দিয়ে দেই, হ্যাঁ নেম। হ্যাঁ দেখেন আমাদের কি আসছে, এই যে কামাল চলে, হ্যাঁ তো এখানে কিন্তু আমরা কি করতে পারবো জাভাস্ক্রিপ্টের এগুলা টেস্ট করে দেখতে পারবো কোড। তো আমরা ইয়াতে চলে যাই আমাদের পেজে জেএস ফাইলে। তো আমরা কি কি দেখলাম যে জাভাস্ক্রিপ্টে কিভাবে ইয়া করতে হয়, একটা অ্যালার্ট মেসেজ দিতে হয়, জাভাস্ক্রিপ্টে কিভাবে আপনার সিঙ্গেল লাইন কমান্ড এবং মাল্টি লাইন কমেন্ট দিতে ইউজ করতে হয়, জাভাস্ক্রিপ্টে কিভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করতে হয়, আর জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার যে রুলস, হ্যাঁ সেগুলো দেখলাম। জাভাস্ক্রিপ্ট যে আবার ইসে ব্রাউজারে যে ইয়াতে, হ্যাঁ কনসোলের মধ্যে যে ইয়া করা যায়, রান করা যায়, সেটাও দেখলাম। এরপর আমরা জাভাস্ক্রিপ্টের ডেটা টাইপ নিয়ে আলোচনা করব। জাভাস্ক্রিপ্ট ডেটা টাইপ, ডেটা টাইপ কি কি আছে জাভাস্ক্রিপ্টের? আপনার ডেটা টাইপের মধ্যে আছে নাম্বার আছে, হ্যাঁ নাম্বারের মধ্যে কি কি আছে? নাম্বারের মধ্যে আছে আমাদের, হ্যাঁ নাম্বার আছে আপনার কি, এছাড়া আছে বিগ ইন্টিজার আছে, বিগ ইন্টিজার, তারপর আছে কি স্ট্রিং আছে, বুলিয়ান আছে, বুলিয়ানের মনে আছে বুলিয়ান কোনগুলা? জি স্যার, ট্রু আর ফলস। হ্যাঁ ট্রু আর ফলস, হ্যাঁ ট্রু আর ফলস হচ্ছে বুলিয়ান। এরপরে আরেকটা আছে সেটা হচ্ছে নাল, হ্যাঁ নাল। আরেকটা আছে আনডিফাইন্ড, আনডিফাইন্ড। এছাড়া আছে আমাদের জাভাস্ক্রিপ্টের মধ্যে অবজেক্ট আছে, অবজেক্ট আছে। এই হচ্ছে জাভাস্ক্রিপ্টের মোটামুটি ডেটা টাইপ। তো ডেটা টাইপ যদি আমরা করি যে কোনগুলা নাম্বার, হ্যাঁ নাম্বার কোনগুলা? নাম্বার হচ্ছে লেট n ইকুয়াল টু 1 2 3, হ্যাঁ এটা একটা নাম্বার। তারপর আমরা এটা কি হতে পারে আপনার ডেসিমেল পয়েন্টে হতে পারে, তাই না? n ইকুয়াল টু 12.234, হ্যাঁ এটা একটা নাম্বার, এটা ফ্লোটিং পয়েন্ট। আর বিগ ইন্টিজার কি হবে? বিগ ইন্টিজার হবে আপনার বড় সংখ্যার যেটা, হ্যাঁ বড় সংখ্যার যেগুলা সেগুলা, হ্যাঁ। তো আর জাভাস্ক্রিপ্টে বিগ ইন্টিজারে আপনার হবে যে লার্জ যে ভ্যালুগুলা সেগুলা হচ্ছে বিগ ইন্টিজার। এছাড়া যে স্ট্রিং আছে, স্ট্রিং গুলা কিভাবে করতে হয়? স্ট্রিং গুলা লেট str, হ্যাঁ তো স্ট্রিংটা কি করতে হবে? স্ট্রিংটা হচ্ছে আপনার মতোই আমরা পিএইচপি তে যেরকম শিখেছি না, হ্যাঁ একই রকম, হ্যাঁ এটা কোট ডাবল কোটে অথবা সিঙ্গেল কোটের মধ্যে কি করতে হবে? দিয়ে ওই ভ্যালুটা লিখতে হবে। যেমন হ্যালো, হ্যাঁ এটা হচ্ছে কি একটা স্ট্রিং, স্ট্রিং টাইপের ডাটা টাইপ, হ্যাঁ ভেরিয়েবল, স্ট্রিং টাইপের ভেরিয়েবল। তারপর আছে ধরেন যেটা বুলিয়ান, বুলিয়ানটা কি হয়? ট্রু আর ফলস, হ্যাঁ ট্রু হলে কি হবে 1 আর ফলস হলে 0। এটা কি করে? বিভিন্ন লজিক্যাল যখন আমরা করব, হ্যাঁ চেক করব লজিক্যাল কন্ডিশন
চেক করার ক্ষেত্রে আমাদের এটা ইউজ করতে হবে। হ্যাঁ, যেমন আমরা এটা কোথায় ইউজ করা হয়, ট্রু ফলস গুলা কন্ডিশন আমরা কোথায় অ্যাপ্লাই করি, চেক করি কিভাবে, কি দিয়ে? আমরা কিন্তু পিএইচপি তে করেছি, মনে আছে? স্যার ইফ এলস। হ্যাঁ হ্যাঁ, ইফ ইফ এলস, হ্যাঁ হ্যাঁ, যে সাধুকা ঠিক বলেছে যে আমরা কি ইফ এলস এর মধ্যে এগুলা ব্যবহার হয়, যে বুলিয়ানের ব্যবহারগুলা ইফ এলস এ কন্ডিশনে যখন আমরা লিখি তখন এগুলার ব্যবহার খুব হয়। একটা ভেরিয়েবল নিলাম যে ধরেন আমরা একটা আমাদের ইয়াতে থাকলো, একটা ফর্ম থাকলো, সেই ফর্মের মধ্যে ফিল্ড নিলাম আমরা অনেকগুলো, নেম ফিল্ড, হ্যাঁ, তারপরে চেক বক্স, রেডিও বাটন। তো ওগুলা চেক করার জন্য যে ইউজার যখন আপনার ধরেন ইউজার ওই বাটনটা চেক করলো কিনা ওটা কিভাবে বুঝবো, ওটার জন্য আমরা একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলে আমরা ট্রু ফলস দিয়ে দিলাম, যে সে যদি চেক করে থাকে তখন কি হবে, সেটা ভ্যালু হবে ট্রু, আর যদি চেক না করে থাকে ফলস। হ্যাঁ, এরকম আমরা এগুলো এসব কাজ করার জন্য এগুলা ইউজ করব। ধরেন একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবলের নাম দিলাম নেম ফিল্ড চেক। হ্যাঁ, নেম ফিল্ডটা চেক করা হয়েছে কিনা। হ্যাঁ, তো এটার ভ্যালু যদি ট্রু হয়, হ্যাঁ, মানে কি চেক করা হয়েছে। হ্যাঁ, আর তো এটা করব কি, আমরা যখন এটা চেক করা হবে, আমরা চেক করে যখন দেখবো তখন এটার ভ্যালুটা ট্রু করে দিব। হ্যাঁ, আর যদি না থাকে তাহলে ফলস করে দিব। এরকম এগুলো আমরা ফর্মের সাথে বিভিন্নভাবে কাজ করে দেখব। সে লেট আরেকটা ফিল্ড ধরেন নিলাম, যে আমরা এজ নামে একটা ফিল্ড নিলাম। হ্যাঁ, এজ ফিল্ড ধরেন আমরা যে বিভিন্ন ফিল্ড গুলা চেক করে দেখব। হ্যাঁ, যদি চেক যদি করা হয় তাহলে সেটাকে ট্রু করে দেব, আর যদি চেক না করা হয় ফলস করে দেব। হ্যাঁ, আর এই ট্রু ফলস বুলিয়ানের ব্যাপারগুলা, হ্যাঁ, এটা কোথায় কাজ হয়, আমরা যখন কন্ডিশন বিভিন্ন কন্ডিশন চেক করব, কন্ডিশনাল স্টেটমেন্ট লেখে ইফ ইলসে, সেগুলার ক্ষেত্রে এগুলার ব্যবহার হয়। তারপর আছে আমাদের যে যে নাল। নাল, নাল মানে কি? স্যার নাল মানে স্যার ফাঁকা স্যার নাই। হ্যাঁ, তো আমরা যদি এখানে নাল দিয়ে দেই তাহলে কি এটার কোনো ভ্যালু থাকবে না। তো এটা কি রিপ্রেজেন্ট করে, যে নাথিং, এমটি, হ্যাঁ, অথবা কি আননোন ভ্যালু, ফাঁকা। তারপর একটা আছে আনডিফাইন্ড। হ্যাঁ, আনডিফাইন্ড হবে কোথায়, যেটার আমরা কোনো ভ্যালু এখনো দেই নাই, সেটা হচ্ছে আনডিফাইন্ড। আছে যে আনডিফাইন্ড, যেটা ধরেন আমরা এখানে একটা ভেরিয়েবল নেই লেট, লেট ভেরিয়েবলের নাম দিলাম কি, ধরেন রোল, রোল নাম্বার। হ্যাঁ, ভেরিয়েবলের নাম হচ্ছে রোল নাম্বার। এটা আমরা কোনো কিছু অ্যাসাইন করলাম না, ভ্যালু অ্যাসাইন করলাম না, অ্যাসাইন না করে কি করলাম, কোনো ভ্যালু অ্যাসাইন না করে এখানে আমরা এটাকে অ্যালার্ট করে দেখব। হ্যাঁ, অ্যালার্টে বললাম কি এই ভেরিয়েবলটা পাস করে দিলাম রোল নাম্বার। হ্যাঁ, তো এখন দেখি এটা কি আমাদের রেজাল্ট কি আসে। বুঝতে পেরেছেন? কারণ এটা ভ্যালু হচ্ছে আনডিফাইন্ড। কারণ এর যে রোল, হ্যাঁ, রোলে কিন্তু আমরা কোনো ভ্যালু অ্যাসাইন করিনি। হ্যাঁ, সেটা হচ্ছে আনডিফাইন্ড। এটা আমরা এখানে দেখি টেস্ট করে, স্ক্রিপ্ট কনসোলে যাই। হ্যাঁ, কনসোলে গিয়ে এখানে আমরা লেট অ্যাড্রেস একটা নিলাম। হ্যাঁ, নিয়ে পরে এটাকে আমরা ইয়া করে দিই। হ্যাঁ, দেখেন
যে সে দেখাচ্ছে আনডিফাইন, হ্যাঁ এর মধ্যে কোনো ভ্যালু অ্যাসাইন করা নাই। কনসোল ডট লগ অ্যাড্রেস, দেখেন কি আসছে, রেজাল্ট আসছে Undefined. আনডিফাইন্ড আসছে। হ্যাঁ, আনডিফাইন্ড মানে কি? আনডিফাইন্ড হচ্ছে এমন একটা ভেরিয়েবল, যে একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করেছি, হ্যাঁ কিন্তু ভেরিয়েবলে কোনো আমরা ভ্যালু অ্যাসাইন করিনি, সেটা হচ্ছে আনডিফাইন্ড। হ্যাঁ, কিন্তু আমরা যদি ধরেন আরেকটা ভেরিয়েবল নেই, লেট সিটি, সিটি অ্যাসাইন করে দিলাম ঢাকা, এখানে ইয়া করি কনসোল ডট লগ, এখানে দিয়ে দিই সিটি, সিটি। হ্যাঁ, এবার দেখেন কি, এবার ভ্যালু আসতেছে যে ঢাকা আসতেছে, তাই না? কারণ যে সিটি যে ভেরিয়েবলটা, সেই ভেরিয়েবলে আমরা ভ্যালু অ্যাসাইন করে দিয়েছি, হ্যাঁ ঢাকা। তো এটাকে আমরা কনসোল লগ করলে কি আসতেছে, ঢাকা চলে আসতেছে। কিন্তু আমরা যে প্রথমে যে একটা নিয়েছিলাম, হ্যাঁ ভেরিয়েবল নাম দিয়েছি কি অ্যাড্রেস, অ্যাড্রেসে কোনো ভ্যালু অ্যাসাইন করিনি, হ্যাঁ সেজন্য সেটাকে কনসোল লগ করলে কি আসতেছে, রেজাল্ট আসতেছে আনডিফাইন্ড। হ্যাঁ, তো আনডিফাইন্ড বলতে কি বুঝাই আমরা, বলেন? আনডিফাইন্ড মানে স্যার বলতে ভেরিয়েবলে কোনো স্যার ভ্যালু নাই স্যার, মানে হ্যাঁ, ভ্যালু অ্যাসাইন করা নাই। ধরেন একটা ভ্যালু নিলাম, কিন্তু ভ্যালুতে কি করলাম না, কোনো ভ্যালু, কোনো একটা ভেরিয়েবলে ভ্যালু অ্যাসাইন করলাম না, তো সেই ভ্যালুটা কি হবে, সেটা হবে আনডিফাইন্ড। আর আর নাল হবে কি, ধরেন a ইজ ইকুয়াল টু নাল করে দিলাম, সেটা হবে নাল। হ্যাঁ, তো নাল আর আনডিফাইন্ডের মধ্যে পার্থক্য বুঝেছেন? হ্যালো, জি স্যার। নাল ধরে নাই যে আমরা একটা এটা এজ নামে একটা ভেরিয়েবল নিলাম, তার ভ্যালুটা অ্যাসাইন করে দিলাম নাল, সেটা হচ্ছে না আর নাল। আর যদি একটা যে রোল নাম্বার নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করলাম না, তো সেটাকে যদি আমরা প্রিন্ট করি, হ্যাঁ কোথাও ইউজ করি, তো সেই দেখাবে কি আনডিফাইন। হ্যাঁ, তো আনডিফাইন আর নালের মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি স্যার। এরপর হচ্ছে আমাদের এই যে অবজেক্ট, হ্যাঁ অবজেক্টটা আমরা যে অবজেক্ট ওরিয়েন্টেড শিখেছি না, তো ওই রকমই, হ্যাঁ অবজেক্টটাও ওই রকম। অবজেক্ট ইজ এ স্পেশাল টাইপ। এরপর আমরা দেখবো ইসের আপনার যে অপারেটর। হ্যাঁ, অপারেটর আমরা ইয়াতে শিখেছিলাম না, পিএইচপি তে। হ্যালো, জি স্যার। পিএইচপি তে কি কি অপারেটর ছিল? স্যার স্যার এই লগ, জাভাস্ক্রিপ্ট অপারেটর, এখানে ইসের অপারেটর গুলা, হ্যাঁ পিএইচপির মতোই জাভাস্ক্রিপ্টের অপারেটর গুলা, জাভাস্ক্রিপ্ট অপারেটর। তো অপারেটরের মধ্যে কি কি আছে আমাদের জাভাস্ক্রিপ্টের অপারেটরে? আছে আপনার স্ট্রিং, আচ্ছা প্লাস আছে, মাইনাস আছে। হ্যাঁ, আর এখানে আবার একটু পার্থক্য আছে, যে পিএইচপি তে আমরা দুইটা স্ট্রিং কে হ্যাঁ কনকেট করার জন্য কোন অপারেটর ইউজ করতাম? ডট ডট স্যার, হ্যাঁ ডট, কনক্যাটেনেট করার জন্য ডট। ডট তাই না, ডট অপারেটর ইউজ করতাম। কিন্তু জাভাস্ক্রিপ্টে ডট অপারেটর কিন্তু দুইটা স্ট্রিং কে যদি কনকেট করতে চাই, সেক্ষেত্রে ডট অপারেটর ইউজ করা হয় না, সেক্ষেত্রে কোন অপারেটর ইউজ করা হয়? কে বলতে পারবেন? সাধুকা? প্লাস নাকি? হুম, আর এই যে ইয়ে, আপনার প্লাস, প্লাস। হ্যাঁ প্লাস চিহ্ন। জাভাস্ক্রিপ্টে দুইটা স্ট্রিং কে কনকেট করার জন্য প্লাস চিহ্ন ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্টে প্লাস, হ্যাঁ যে প্লাস যে করা হয়, তো এখানে কি করতে সে ইয়ের উপর ভিত্তি করে করবে, হ্যাঁ ডাটা টাইপের উপর। সে নিলাম আমরা এক্স, হ্যাঁ এক্স এর মান দিলাম ধরেন 1, হ্যাঁ ওয়াই এর মান দিলাম 2। হ্যাঁ, তো এই দুইটা যখন যোগ করবে, তখন কি রেজাল্ট কিন্তু আমাদের দেখাবে কত? হ্যাঁ 1 আর 2 3 দেখাবে। হ্যাঁ, কিন্তু আমরা যদি আবার স্ট্রিং নেই, স্ট্রিং নিলে কি করবে, দুইটাকে যোগ করে দিবে। হ্যাঁ,
এখানে সে ডাটা টাইপের উপর ভিত্তি করে। তো এটার কিছু আমরা অপারেশন কিছু দেখব। জাভাস্ক্রিপ্টে যে অপারেটরগুলো আছে সেটা হচ্ছে প্লাস, এটাকে কি বলা হয়, এডিশন, তাই না? প্লাসটাকে বলা হয় এডিশন। তারপর আছে সাবট্রাকশন, মাইনাসটাকে সাবট্রাকশন বলা হয়। তারপর আছে মাল্টিপ্লিকেশন আছে, ডিভিশন। মাল্টিপ্লিকেশন। তারপর কি আছে, ডিভিশন। হ্যাঁ, এগুলো আছে। তো এগুলার আমরা এই ব্যবহার দেখব। আর হচ্ছে কি, আমরা যদি স্ট্রিং হয়, স্ট্রিং হলে কি করবে, প্লাস দিলে স্ট্রিং হলে কি করবে, সেটা দুইটা স্ট্রিংকে কনকেট করে দিবে। হ্যাঁ, আর দুইটা যদি আপনার ইয়া হয়, হ্যাঁ, নাম্বার টাইপের হয়, নাম্বার টাইপ হলে কি করবে, সে যোগ করে সামেশন দেখাবে। হ্যাঁ, তো আমরা নেই লেট x equal to 2, let y equal to 3। হ্যাঁ, এখন আমরা যদি অ্যালার্ট করি, অ্যালার্ট x প্লাস y, মডেল গ্রুপ কন্ট্রোলার, এখন মডেল গ্রুপ কন্ট্রোলার যুক্ত হলে অবজেক্ট ওরিয়েন্টেড যুক্ত হবে, যেটা একটা ফাইলে কাজ করা, একটা ফাইলে সব দেখেন এই যে যোগফলটা দেখালো আমাদের, তাই না? আমরা এটা এডিশন, হ্যাঁ, এডিশন যে অপারেটর এটা ইউজ করলাম, এক্স আর ওয়াই। হ্যাঁ, তো আমাদের এটার যোগফলটা দেখালো। আমরা যদি এক্স মাইনাস ওয়াই নেই, আমাদের এই বিয়োগফলটা দেখাচ্ছে, হ্যাঁ, -1। এই যে জাভাস্ক্রিপ্টের যে সিনট্যাক্সগুলো, এটা কিন্তু ইয়ার সাথে পিএইচপির সাথে মিলে যায়। হ্যাঁ, তো আপনারা তো পিএইচপি ক্লাস অলরেডি করেছেন। হ্যাঁ, সেই জন্য আমরা এগুলা ইয়া করে যাচ্ছি। হ্যাঁ, মানে এগুলার সাথে পরিচিত হচ্ছি। তারপর যদি আমরা ইয়া করি, মাল্টিপ্লিকেশন দেই, তাহলে কি হবে, গুণনটা দেখাবে, তাই না? জি, গুণন দেখাবে। হ্যাঁ, গুণন দেখাবে। তারপর যে ডিভিশন নেই, ডিভিশনে আমরা ওয়াইটা আগে নেই। হ্যাঁ, ওয়াই বা ডিভিশন এক্স, এটা নিলাম 30, এর ভ্যালু নেই 30। এই যে ডিভিশনটা দেখাচ্ছে। তো আমরা করব কি, এবার স্ট্রিং টাইপ, একটাকে স্ট্রিং নিব। হ্যাঁ, স্ট্রিং নিব। আমরা যদি দুটা স্ট্রিং নেই, হ্যাঁ, স্ট্রিং এর ক্ষেত্রে কি দেখাবে, সে let m equal to, এখন তো মোবাইলে চার্জ ছিল না, কারেন্ট আছে তো বাংলা, বাংলা, আর let n equal to দেশ। এখন এটাকে যদি অ্যালার্ট করি, এক্ষেত্রে ধরেন m প্লাস n লিখলাম। হ্যাঁ, এটা কিসের কাজ করবে, কারণ সে দেখবে m এর মান ইয়া কি, হ্যাঁ, তার হচ্ছে কি স্ট্রিং টাইপ, তাই না? ডেটা টাইপ হচ্ছে স্ট্রিং টাইপ, nটাও স্ট্রিং টাইপ। হ্যাঁ, সেই দুটাকে
এখানে প্লাস দেওয়া হয়েছে, তাহলে সে কি করবে? কনকেট করে দিবে, এই দুটাকে কনকেট করে দিবে। আচ্ছা, এটা আমরা কনকেটের ভিতর করি। আমরা আরেকটা ভেরিয়েবল নেই। আচ্ছা, এনটা অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, সেজন্য সে আমাদেরকে এরর দিচ্ছে। হ্যাঁ, তো আমরা এন যদি আমাদের পেজে অলরেডি থাকে সেটা আমরা বন্ধ করে দিয়ে আসি। হ্যাঁ, ওই যে এন আমাদের অলরেডি আছে, হ্যাঁ, সেই জন্য সে সমস্যা করতেছে। তো এটা আমরা এন না দিয়ে অন্য একটা ভ্যালু দেই, এস দেই। দেখেন এই যে কনকেট করে দিয়েছে বাংলাদেশ। হ্যাঁ, এটা যদি আমরা ইয়াতে করি, ধরেন অ্যালার্টের মধ্যে নিব। হ্যাঁ, অ্যালার্টের মধ্যে কি নিব? এম আর এস। হ্যাঁ, এই দুইটা নিব। এই দুইটা আমরা কনকেট করে দিয়েছি। তো এম এর মান কি? এম এর হচ্ছে একটা স্ট্রিং টাইপ, হ্যাঁ, বাংলা। এস হচ্ছে একটা স্ট্রিং টাইপ, হ্যাঁ, এর ভ্যালু হচ্ছে কি? দেশ। হ্যাঁ, তো এই দুটাকে সে কনকেট করে দিবে। দেখেন এই কনকেট করে দিচ্ছে। আর জাভা স্ক্রিপ্টে কোনো যদি এরর হয়, এরর আমরা ধরবো কিভাবে? এরর আমরা ধরবো যে আমরা ইয়াতে যাব, পেজে ব্রাউজারে ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাব। কনসোলে গিয়ে যদি আমরা পেজটাকে রিলোড দেই, তখন কি হবে? কোনো এরর থাকলে সে বলে দিবে। বুঝতে পেরেছেন? জি এরর থাকলে বলে দিবে। হ্যাঁ, এই যে এভাবে জাভা স্ক্রিপ্টটা ডিবাগ করতে হয়। এই যে মনে করেন যে আমাদের এই যে এন নামে কিন্তু অলরেডি আগে একটা ভেরিয়েবল আছে, সেটা ডিক্লেয়ার করা আছে। তো এনটা যদি আমরা আরেকবার নেই, তখন সে কি করবে? এরর ধরবে। হ্যাঁ, যে এরর ধরবে, দেখেন আবার এন নিলাম, সে আমাদের এরর ধরবে। হ্যাঁ, সে পেজটা রান করবে না। তো এটা আমরা ধরার জন্য কি করব? হ্যাঁ, এটা আমরা ধরার জন্য এই যে যদি এই পেজটা এভাবে থাকতো, এটা রান করলাম, তখন কি হচ্ছে, কেন আসতেছে না আউটপুট আমরা বুঝতেছি না। তো এটা ডিবাগ করার জন্য কি করব? আমরা ইন্সপেক্টে যাব, ইন্সপেক্টে গিয়ে কনসোলে যাব, কনসোলে গিয়ে কি করব? পেজটা রিলোড দিব। হ্যাঁ, রিলোড দিলে সে আমাদেরকে বলবে, মেসেজটা দিবে যে কি কারণে সে এখানে সমস্যা হচ্ছে। হ্যাঁ, সে এখানে বলতেছে আনকোড সিনট্যাক্স এরর। হ্যাঁ, আমাদের সিনট্যাক্স এরর হয়েছে কি? আইডেন্টিফাই এন হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার, এন্ড ভেরিয়েবলটা অলরেডি ডিক্লেয়ার করা হয়েছে, সেই জন্য সে সমস্যা করতেছে। হ্যাঁ, তো এই যে স্ক্রিপ্টের এই যে লাইন নাম্বারও দিয়ে দিচ্ছে। তো আমরা যে এখানে ইয়ে যাই, এই যে এখানে যাই স্ক্রিপ্ট, আমাদের ফাইলটার নাম কি? script.js। হ্যাঁ, এটার কত? 59 নাম্বার লাইনে। তো আমরা এখানে ক্লিক করি, ক্লিক করলে আমাদেরকে এখানে দেখায় দিবে যে কোথায় আছে। হ্যাঁ, এই যে এনটা আমরা কি দিয়েছি? ড্যাশ দিয়েছি। আর এনটা কি অলরেডি ডিক্লেয়ার করা আছে উপরে। হ্যাঁ, সেই জন্য যে উপরে অলরেডি ডিক্লেয়ার করা আছে, সেই জন্য একই ভেরিয়েবল বারবার ডিক্লেয়ার করা যায় না। হ্যাঁ, সেই জন্য সে আমাদেরকে এরর ধরতেছে। হ্যাঁ, তো এভাবে কি করতে পারবো? আমরা জাভা স্ক্রিপ্টের এরর ডিবাগ করতে পারবো। ডিবাগ করে সেটাকে আমরা প্রবলেম সলভ করতে পারবো। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টের এরর কিভাবে করবেন, ডিটেক্ট করবেন, বুঝতে পেরেছেন? হ্যালো, জি স্যার, জি স্যার। এই যে আমাদেরকে সে বলে দিচ্ছে যে ভেরিয়েবল n হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড। তো আমরা করি কি? তাহলে আমরা এই ভেরিয়েবলের নামটা পাল্টায় দেই, n এর পরিবর্তে s দেই। হ্যাঁ, কারণ হচ্ছে কি nটা অলরেডি ডিক্লেয়ার করা আছে। তো এটা সেভ করি। তো এবার যাই, এবার কিন্তু আর কোনো আমাদের এরর দিবে না। এবার আমরা করি, রিলোড দেই, দেখেন কোনো এরর দেয় নাই, যে কনসোলে কোনো এরর নাই। হ্যাঁ, আর আমাদের আউটপুটটা চলে আসছে। আমরা অ্যালার্ট বক্সের মধ্যে দিয়েছিলাম না, তো অ্যালার্ট বক্সের মধ্যে আমাদের এটা চলে আসছে, এই যে দুইটা ভেরিয়েবল কে সে কনকেট করে দিয়েছে। আচ্ছা,
আমরা সে অ্যালার্ট করব, এটা আপাতত ইয়া করে দেই, কমেন্টস করে দেই। হ্যাঁ, আচ্ছা আমরা দুইটা ভেরিয়েবল ভ্যালু নিব। হ্যাঁ, দুইটা ভ্যালু নিব, ভ্যালু নিয়ে অ্যালার্ট করব। হ্যাঁ, এর মধ্যে ধরেন একটা হবে স্ট্রিং টাইপ, আরেকটা হবে নাম্বার টাইপ। ওয়ানটা কি আমার স্ট্রিং। হ্যাঁ, এটার আউটপুট কি হবে কেউ বলতে পারবেন? হ্যালো, 1 2 স্যার 12 হবে নাকি? 12 কেন হবে? বেলাস হোসেন বলেন। স্যার প্রথমটা স্যার স্ট্রিং স্যার, আর হ্যাঁ। দ্বিতীয়টা স্যার নাম্বার। হ্যাঁ। স্ট্রিং আর নাম্বার দুইটা এক করে ইয়ে করবে, এখানে কোনো স্যার ম্যাথমেটিক্যাল অপারেশন কোনো চলবে না স্যার। কনকেট করে দিবে, তাই না? হ্যাঁ, জাস্ট খালি কনকেট করে হ্যাঁ। দিবে। এই যে বেলাস হোসেন বুঝতে পেরেছে, আপনারা বুঝতে পেরেছেন? এই দেখেন, এই যে হ্যাঁ, আমরা কি নিলাম ওয়ানটা কি ছিল আমাদের স্ট্রিং, আর এর সাথে যোগ করলাম কি 2। তো সে কি করেছে, স্ট্রিং পেয়েছে একটা আর একটা নাম্বার, তো দুইটাকে কি করেছে যোগ করে দিয়েছে। স্ট্রিং পেলেই সে যোগ করে দিবে। তাহলে কত আসছে? 12 আসছে। হ্যাঁ, কনকেট করে দিয়েছে, কনকেট। হ্যাঁ, আমরা আরেকটা নেই। আরেকটা নেই, এটা হচ্ছে এরকম। আচ্ছা, এটার আউটপুট কি হবে কে বলতে পারবেন? 65 নাম্বার লাইনের আউটপুট এটা 3 হবে স্যার, এই সরি 3 হবে। হ্যাঁ 3 হবে। 3 কেন হবে? এটা স্যার এক 1 আর প্লাস যোগ 2 করে স্যার 3। দুইটা নাম্বার ইয়ে আছে। হ্যাঁ, দুইটার হচ্ছে ডেটা টাইপ নাম্বার। হ্যাঁ, সে কি করবে তাহলে ম্যাথমেটিক্যাল অপারেশন করবে। হ্যাঁ, কিন্তু একটা যদি হয় স্ট্রিং হয়, সে কি করবে সেটাকে কনকেট করে দিবে। হ্যাঁ, সেক্ষেত্রে আর ম্যাথমেটিক্যাল অপারেশন করবে না। তো এটা রেজাল্ট কত হবে? কি হবে? দেখেন এই যে 3 হয়েছে। হ্যাঁ, এই দুইটার পার্থক্য বুঝতে পেরেছেন? হ্যালো সবাই? জি জি স্যার। স্যার বুঝছি। হ্যাঁ, মেহেদী হাসান শাকিল, জি স্যার। এই দুইটার জি পার্থক্য স্যার। বুঝতে পেরেছেন? দুই অ্যালার্ট। আসছি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তানজুম বলেন কেন ও দুইটা দুই রকম হলো, রেজাল্ট আসলো? তানজুম বলেন। হ্যালো, জাভাস্ক্রিপ্ট ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। সে আমরা একটা ভেরিয়েবল নেই কাউন্টার নামে। হ্যাঁ, লেট কাউন্টার ইকুয়াল টু নিলাম 2। এখন এই কাউন্টারটা যদি আমরা প্লাস প্লাস করে দেই, হ্যাঁ, কাউন্টার প্লাস প্লাস, হ্যাঁ, তারপর এটাকে আমরা অ্যালার্ট অ্যালার্ট দেই। হ্যাঁ, এই ক্ষেত্রে আউটপুট কি আসবে? আউটপুট কি 3 আসবে? স্যার। 3। 3। দেখেন 3 আসছে। হ্যাঁ, তো এটা ইয়ার মতোই, পিএইচপি এর মতোই, তাই না? জি স্যার। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টটা তারপর আমরা ডিক্রিমেন্ট করি।
ক্লাসের মধ্যে যেটা ফাংশন হচ্ছে ইনসার্ট করা, ঠিক আছে? এই ফাংশনটা আমি কোথায় পাবো? এটার রেজাল্ট কত আসবে? সরি 4 আসবে স্যার। 1 আসবে। 3 আসছে। ও 3। ফাইলের নাম যাচ্ছে আমাদের এখানে কোথায় করব? আরে না, আপনি নামটা জানতে চাইছেন, আমি জানতে চাইছি যে ফাংশনটা কোথায় করব? ইনসার্ট অবজেক্টের ভিতরে করব, কোন স্থানে করব? যেখানে আমি ইনসার্ট কি করব, তাই না? যে ইউজার ইন্টারফেসে আমি কি ইনসার্ট করব, তাই না? এটা কোন জায়গা? এটা আপনার ইনডেক্স হতে পারে, ইনপুট হতে পারে, অপারেটর আছে, সেগুলাকে বলা হয় বিটওয়াইজ অপারেটর। হ্যাঁ, বিটওয়াইজ অপারেটর। বিটওয়াইজ অপারেটর কোনগুলা? যেমন হচ্ছে আমাদের যে এন্ড, হ্যাঁ, অর, এক্স অর, নট, এগুলা। হ্যাঁ, তো এন্ড অর এর কাজ আমরা ইয়াতে দেখেছি না, পিএইচপি তে, জাভাস্ক্রিপ্টেও একই রকম। ডাটা ভিউ বুঝছেন? ডাটা ভিউ জাভাস্ক্রিপ্টে আরো অপারেটর আছে, সেটা হচ্ছে আমাদের হ্যাঁ এন্ড অপারেটর, এটাকে এভাবে লেখা হয়। তারপর কি আছে? অর অপারেটর। অর অপারেটরকে কিভাবে লেখা হয়? শিফট দিয়ে এই যে এইভাবে, হ্যাঁ, যে আপনার এই যে ইয়ার মতো, পাইপের মতো যেটা। তারপর আছে আমাদের নট অপারেটর আছে। নট অপারেটরটাকে লেখা হয় টিল্ডা, টিল্ডা দিয়ে। তারপর আমরা যে কম্পারিজন অপারেটর আছে কিছু জাভাস্ক্রিপ্টের, কম্পারিজন অপারেটর আছে। কম্পারিজন অপারেটর কোনগুলা? যেমন হচ্ছে কি আমাদের হ্যাঁ গ্রেটার দেন, হ্যাঁ লেস দেন, তারপর হচ্ছে কি গ্রেটার দেন ইকুয়াল, গ্রেটার দেন ইকুয়াল, তারপর আছে কি লেস দেন ইকুয়াল। এগুলা হচ্ছে কি আমাদের কম্পারিজন অপারেটর। তারপরে আছে কি নট ইকুয়াল, নট ইকুয়াল, এগুলা হচ্ছে কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন অপারেটর আমরা দুইটা কয়েকটা দেখি। সে আমরা একটা অ্যালার্ট করি, অ্যালার্ট, হ্যাঁ, এই অ্যালার্টের মধ্যে আমরা কম্পারিজন করব যে 2 গ্রেটার দেন 1। হ্যাঁ, এটা কি ট্রু হবে না ফলস হবে? 2 গ্রেটার দেন 1, এটা কি ট্রু না ফলস? হ্যালো, ট্রু হবে। ট্রু হবে। হ্যাঁ, তো এটা যদি আমরা রান করি তাহলে কি হবে দেখি, রান করে কি আসে রেজাল্ট দেখেন। এই যে ট্রু, হ্যাঁ ট্রু আসছে, তাই না? আমাদের উপরে একটা অ্যালার্ট আছে, এই অ্যালার্টটা বন্ধ করে দেই। আচ্ছা, এই অ্যালার্ট বন্ধ করলে, আচ্ছা, আর যে এই অ্যালার্টটা খুলে দেই, হ্যাঁ, যে আমাদের এই যে আমরা যে 5 থেকে যে মাইনাস করেছিলাম, মাইনাস, হ্যাঁ, এটার রেজাল্ট ওটার রেজাল্ট কিন্তু 4ই আসবে। হ্যাঁ, কিন্তু 3 আসছিল কেন? 3 আসলো যে আমাদের উপরে একটা অ্যালার্ট ছিল
সেজন্য হ্যাঁ স্যার ওইটা 3 আসছিল প্রথমে। হ্যাঁ, এই যে এটার জন্য 3 আসছিল। হ্যাঁ, দুইটাতে অ্যালার্ট খোলা ছিল, এই যে উপরে এই অ্যালার্টটা। হ্যাঁ, সেজন্য আমাদের প্রথমে 3 আসছিল। হ্যাঁ, তো দেখেন এবার যাই, এটাকে রান করি। প্রথমে 3 আসে, এটা ওকে করি। এই যে পরেরটা, হ্যাঁ, দুইটা অ্যালার্ট একসাথে থাকলে কি হবে, প্রথমটা যখন প্রথম শো করবে, তো ওটা ওকে করলে পরেরটা আসবে। বুঝতে পেরেছেন? জি স্যার। হ্যাঁ, কিন্তু আলাদা মাইনাস করলে কিন্তু একই মাইনাস হবে। হ্যাঁ, তার 5 ছিল, 5 থেকে মাইনাস করেছি, কত হয়েছে? 4 হয়েছে। হ্যাঁ, এটা হয়তো অনেকে কনফিউশনে পড়ে যেতে পারেন। তো আমরা কি আগের অ্যালার্ট গুলো সব বন্ধ করে দেই? আগের অ্যালার্ট গুলো সব বন্ধ করে দিলাম। তো এখন এটা, এই যে আমাদের কম্পারিজন অপারেটর গ্রেটার দেন, এই যে এখানে কি দিলাম আমরা 2 গ্রেটার দেন 1। হ্যাঁ, তো এটা রেজাল্ট কি আসবে? ট্রু, তাই না? এর রেজাল্ট আসবে true। এই যে ট্রু আসছে। আমরা এগুলো টেস্ট করতেছি অ্যালার্ট দিয়ে। হ্যাঁ, আমরা পিএসপি তে টেস্ট করতাম কি ইকো দিয়ে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা আমরা যে টেস্ট করতেছি অ্যালার্ট বক্স দিয়ে আমাদের রেজাল্টটা দেখাচ্ছে। আমরা রেজাল্টটা দেখার জন্য, হ্যাঁ, কোনটার কি অপারেশন, এটার আউটপুটটা দেখার জন্য এটা ইউজ করতেছি। হ্যাঁ, সে দিলাম যে 3 লেস দেন 7, এটার আউটপুট কি আসবে? 3 less than 7 ট্রু আসবে স্যার। এটাও ট্রু আসবে স্যার। ট্রু আসবে, তাই না? জি। 3 গ্রেটার দেন 7, এটা কি আসবে? এটা ফলস। হ্যাঁ, ফলস আসবে। হ্যাঁ, দেখেন যে ফলস আসছে। তো এই যে আমাদের এই ব্যাপারগুলো থাকবে। হ্যাঁ, জাভা স্ক্রিপ্টে যে এই ব্যাপারগুলো থাকবে। আর যদি আমরা ইয়া করি, হ্যাঁ, ধরেন আরেকটা কন্ডিশন দেই, অ্যালার্ট টু নট ইকুয়াল টু 1, এটার আউটপুট কি আসবে বলেন? এটাও ট্রু আসবে স্যার। ট্রু। ট্রু, হ্যাঁ। ট্রু আসবে। সজীব বুঝতে পেরেছেন? হ্যাঁ, ট্রু। সজীব এটা বুঝতে পেরেছেন? এটা কেন ট্রু হলো? আচ্ছা, এরপর আমরা দেখব কিছু স্ট্রিং এর কম্পারিজন। হ্যাঁ, কিছু স্ট্রিং কম্পারিজন দেখব। স্ট্রিং কম্পারিজন, স্ট্রিং এর মধ্যে কম্পারিজনে যে কোনটা গ্রেটার দেন কোনটা লেস দেন। হ্যাঁ, যেটা যেমন এ থেকে জেড, হ্যাঁ, এর মান হবে কম, হ্যাঁ, আর জেড এর মান হবে এ থেকে বেশি। হ্যাঁ, এ থেকে জেড যদি আমরা ইয়া করি, অ্যালার্ট জেড গ্রেটার দেন এ, হ্যাঁ, এটা দেখে আউটপুট কি আসে? ট্রু আসছে। হ্যাঁ, ট্রু আসলো কেন? কারণ স্যার জেড এ থেকে স্যার বড়, মানে স্যার ইয়ে হ্যাঁ, অ্যাসেন্ডিং এ সাজাইতে গেলে এর পরে সবার লাস্টে জেড হ্যাঁ, আসবে স্যার। সেই জন্য সে এটাকে এইভাবে ধরে নেয়। হ্যাঁ, জেডটাকে এর জেড এর পরে যদি আমরা ইয়া ধরি, ধরেন জেড না দিয়ে ধরেন এখানে দিলাম এন, আর এখানে দিলাম এম, এখানে দিলাম এম, এখানে দিলাম এন। এটা কি হবে? এন এম। হ্যাঁ, দেখি স্যার কোডটা একটু। এটা স্যার ফলস আসবে স্যার। ফলস হবে, ফলস। স্যার এটা আমরা বুঝলাম না।
এটা হচ্ছে ধরেন এ থেকে শুরু হয় তাই না, আমরা আইডির নাম এ বি সি ডি এভাবে, হ্যাঁ এভাবে কি জেড পর্যন্ত। তাহলে কি যেগুলা প্রথমে থাকবে সেগুলার ভ্যালু কম, হ্যাঁ যেগুলা বেশি পরে থাকবে সেগুলার ভ্যালু বেশি। হ্যাঁ, তো আমাদের পরে আছে কোনটা, এনটা তাই না, এমটা আছে তো আগে। তো আমরা লিখেছি কি এম গ্রেটার দেন এন, তো এটা তো ঠিক না, এনটা তো বড়, এন এর মান বড় এম এর মান ছোট। হ্যাঁ, তো আমরা লিখছি কি এম গ্রেটার দেন এন। হ্যাঁ, তাহলে সেই জন্য কি হচ্ছে, এটা ফলস আসতেছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি বুঝতে পেরেছি। ধরেন এ এই যে এটা গ্রেটার দেন বি, এটা যদি হয় এটা কি হবে, ফলস হবে। এটা আর এটা ঠিক আছে এ বি সি ডি ফলস। এটা কি টু এটা তো জানি কি আছে আমরা যদি লিখতাম বি গ্রেটার দেন এ তাহলে টু আসতো, এটা কি এই ফাংশন টু হলে এটা দেখাবা আর কে জিরো দেখাবা ঠিক আছে এটা ট্রু হতো। শেষ তো এটা দুটো স্কোপ আছে এখন এটা আমি আপডেট করে দিই যে ট্রু। দেখেন এক্সাম্পল দেখেন বুঝলে কোনো ইফেক্ট করছে কোনো ইফেক্ট করে না। আমরা যদি লিখি বি যেমন করবেন ঠিক আছে এবার হচ্ছে কি ডিলিট ফাংশন তো আর একদম ইজি এটা তো একটা কোনো জিনিস না ঠিক আছে ডাবল ই, হ্যাঁ আর এখানে যদি লিখি বি সিঙ্গেল ই আমি এটা কি করলাম আমার তো আইডি ধরে কাজ করতে হবে তাই না তাহলে বড় হবে কোনটা, ডিলিট এর আইডি দিলাম তারপরে দিস ডাটাবেস এটা তাই না, এটা কি হবে, ট্রু হবে, ঠিক আছে এটা ট্রু হবে। আইডি নাম যদি চেঞ্জ করি সমস্যা কোনো আইডি দেখেন ট্রু। আইডি সমস্যা আইডি ওকে এটা রান করতে ডিক্লেয়ার করতে এটা এখন এই ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে কোথায় ডিলিট ডট পিএসপি তাই না কোথায় ডিলিট ডট পিএসপি কোথায় লিখতে হবে তারপর এখানে আমাদের আছে এই যে এটা বুঝছেন ওই যে স্ট্রিক্টলি ইকুয়ালিটি অপারেটর। হ্যাঁ, স্ট্রিক্টলি ইকুয়ালিটি অপারেটর কোনটা মনে আছে? হ্যালো, ওকে জি স্যার। হ্যাঁ আমি যে ডিবিটিএসপি মধ্যে কি আছে পুরো ক্লাসটা আছে গ্রেডের পুরো ক্লাসটা কাটা আছে ডিবিটিএসপি ক্লাসের বর্তমান নাম কি গ্রেডের নাম কি অবজেক্ট অবজেক্ট কি আছে দুইটা ভেরিয়েবলের ভ্যালু সমান কিনা, হ্যাঁ সেটা আমরা কিভাবে দেখি, এখন আমি দুইটা ভেরিয়েবল হ্যাঁ ভ্যালু সমান কিনা সেটা আমরা কিভাবে দেখি, ডাবল এটা দিয়ে তাই না। জি হ্যাঁ, আর যদি আমরা এখানে তিনটা দেই তাহলে কি হবে, স্ট্রিক্টলি মানে স্যার ও মানে একই ডাটা টাইপ কিনা ওটা সহজ চেক করে দেখুন। হ্যাঁ হ্যাঁ, ডাটা টাইপ কিনা সেটা সহজ চেক করবে। তো এটা আমরা দেখবো। জি স্যার, করতে পারেন। তো আমরা এই যে জাভাস্ক্রিপ্টে বিভিন্ন কম্পারিজন অপারেটর দেখতেছিলাম। হ্যাঁ, তারপর আমরা একটা আছে নেই, একটা ভেরিয়েবল নেই। তো এই নামে কোনো ভেরিয়েবল নাম আছে আমাদের? সম্ভবত এই নামে নাই ভেরিয়েবল। হ্যাঁ, আচ্ছা এই নামে একটা ভেরিয়েবল নেই। এ ইকুয়াল টু নিলাম সে 0, আরেকটা ভেরিয়েবল নেই বি, বি এর মান নিলাম ইনভার্টেড কমার ভিতরে 0। এখন এটা যদি অ্যালার্ট করি, অ্যালার্ট এ ইকুয়াল টু বি, এটার রেজাল্ট কি আসবে, ট্রু আসবে না ফলস আসবে? ট্রু আসবে স্যার। ট্রু আসবে। এই সরি ফলস আসবে। দেখি আমরা কি আসে। ফলস আসবে। ট্রু আসছে। হ্যাঁ, ট্রু আসছে কেন বলেন তো? সেটা শুধু ভ্যালুটা কম্পেয়ার করতেছে। হ্যাঁ, জি স্যার, ডাবল ইকুয়াল 0 দিলাম, 0 সে শুধু ভ্যালুটা এখানে 0 পাচ্ছে এখানে ভ্যালু পাচ্ছে। হ্যাঁ, কিন্তু ডাটা টাইপ কোনটার কি সেটা কিন্তু সে কম্পেয়ার করতেছে না। তো যে সজীব সমাদার যেটা বললো সেটা করার জন্য কি করতে হবে, আমাদেরকে স্ট্রিক্টলি কম্পারিজন ইউজ করতে হবে। হ্যাঁ, স্ট্রিক্ট। এখন আমাকে কি করবে শো করাবে তাই না আমি শো করার জন্য সবাই কিন্তু এবার যদি দেই এবার কি আসবে,
ফলস আসবে। এখন কি করবে সে, দুইটা ভেরিয়েবলের যে ভ্যালু এটা চেক করবে, সাথে করে কি করবে, ডাটা টাইপটাও চেক করবে। হ্যাঁ, তো এবার কি আসবে, ফলস আসবে, কারণ এর ডাটা টাইপ হচ্ছে কি নাম্বার, আর এর ডাটা টাইপ হচ্ছে কি স্ট্রিং। দেখেন যে ফলস আসছে। তারপর আমরা বিভিন্ন কন্ডিশনাল অপারেটরগুলো দেখব। পিএইচপি তে যেরকম কন্ডিশনাল অপারেটর আছে, জাভাস্ক্রিপ্টেও সেরকম কন্ডিশনাল অপারেটর আছে। কন্ডিশনাল অপারেটরের মধ্যে কি আছে, আমাদের আছে ইফ আছে, এলস আছে, এলস ইফ আছে, তারপর কি আছে টার্নারি অপারেটর আছে, কোশ্চেন মার্ক দিয়ে। দুইজনে ক্লাস, আমার স্যার যে প্রজেক্ট হ্যালো। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, কন্ডিশনাল অপারেটরগুলোর মধ্যে আছে ইফ আছে, হ্যাঁ, তারপর কি আছে ইফ এলস, তারপর তারপর আছে যেটাকে বলা হয় আপনার টার্নারি অপারেটর। হ্যাঁ, টার্নারি অপারেটরের কথা মনে আছে? টার্নারি অপারেটরের কথা আছে মনে তো আছে? স্যার। জি স্যার। কোশ্চেন মার্ক তারপর কি কোলন। ক্লোন দিয়ে করা হয়। হ্যাঁ, কন্ডিশনটা লিখতে হয় কোথায়? স্যার আগে আর পরে। কোশ্চেন মার্কের আগে কন্ডিশনটা লিখতে হয়, আর কন্ডিশন ট্রু হলে হবে যে কোশ্চেন মার্কের পরে যেটা সেটা ইয়ে হবে, রান করবে। আর যদি কন্ডিশনটা ফল হয় তাহলে কি কোলনের পর যেটা আছে সেই স্টেটমেন্ট রান করে, তাই না? তো আমরা এখানে ইফ এলস এর কিছু কাজ দেখি। সে আমরা ইয়ার নিলাম, ইয়ার ইকুয়াল টু 2020। তো ইয়ার যদি 2020 হয়, হ্যাঁ, তবে কি করবে, সে একটা অ্যালার্ট দিবে। if year 2020, তাহলে কি একটা অ্যালার্ট দিবে। এই 2020 তে কি হয়েছে বলেন, কি অ্যালার্ট দিবে, একটা মেসেজ দেন। স্যার ইট ইজ, ইয়েস ইট ইজ 2020। হ্যাঁ, ইট ইজ, ইয়েস আচ্ছা, ইট ইজ 2020 ইয়ার।
দেখেন এই যে মেসেজ দিয়েছে, ইয়েস দিস ইজ 2020। হ্যাঁ, আর যদি আমরা অন্য কোনো ভ্যালু দিতাম তখন এটা অ্যালার্টটা আসবে না, তাই না? জি স্যার। জি স্যার। তখন স্যার ইলসে কি ইলসে স্টেটমেন্ট দিলে ওটা মানে ট্রু না হলে অন্য কি প্রিন্ট করবে সেটা তো জানা যায়। এখানে দেখেন যে কনসোলে কোনো কিছু নাই। হ্যাঁ, কনসোলে নাই কারণ আমাদের এররও নাই। হ্যাঁ, দেখেন এটা ঠিক আছে। আর ইলসে যদি আমরা দেই, হ্যাঁ ইলস অ্যালার্ট this is another year। এক্ষেত্রে কি করবে, ইলসে চলে যাবে। হ্যাঁ, তো ইলসের অ্যালার্টটা সে শো করবে। this is another year। তারপর আমরা যদি একাধিক ইয়া করতে চাই, ইফ ইলস ইফ। হ্যাঁ, তো ইয়ার দিলাম, ইয়ারের ভ্যালু যদি ইয়া হয়, ইয়ারের ভ্যালু যদি মনে করেন যে যদি 2020 কম হয়, হ্যাঁ, তো অ্যালার্ট দিবে যে টু আর্লি। হ্যাঁ, মানে 2020 আগেই। টু আর্লি। আর যদি ইলস যদি ইয়া হয়, হ্যাঁ 2020 বেশি হয়, তাহলে কি হবে, ইলস ইফ, ইলসের পর আরেকটা কন্ডিশন দেই, ইলস ইফ। ইফ সেক্ষেত্রে আমরা কন্ডিশন কি আসবে, সে ইয়ারটা যদি গ্রেটার দেন হয় 2020, হ্যাঁ, তখন সে অ্যালার্ট দিবে কি, টু লেট। হ্যাঁ, 2020 পরে হয়ে গেছে। যদি 2020 চেয়ে কম হয় সে বলবে টু আর্লি, আর 2020 বেশি হলে বলবে টু লেট। হ্যাঁ, এছাড়া ইলস কন্ডিশন মানে কি, ইলস কন্ডিশন মানে হচ্ছে 2020 আগেও না 2020 পরেও না, মানে কি 2020, তাই না? সেক্ষেত্রে অ্যালার্ট দিবে এক্স্যাক্টলি। সুইচ কেস ইউজ করলে ভালো না, ঠিক আছে। সুইচ কেসও ইউজ করা যাবে এক্ষেত্রে। এটাকে সুইচ কেসে ইয়া করে দেখান বেলাত হোসেন, জি স্যার। এটাকে সুইচ কেসে ইয়া করে কনভার্ট করেন। আচ্ছা স্যার, একটু তাহলে আমি লিখতেছি তাহলে। তো এটা এখন আমাদের কি আসবে, এখন আমাদের ইয়ার আছে 2021। হ্যাঁ, তো কোনটা প্রিন্ট হবে, প্রিন্ট হবে কোনটা, কোন অ্যালার্ট আসবে? এক্স্যাক্টলি না, যে আসবে ভ্যালু দেখেন কত আছে, 2021। হ্যাঁ, তাহলে আমাদের কন্ডিশন কি? ও আচ্ছা, ইফ এলস আছে 2020 এর থেকে, আরে আজ টু আর্লি। টু আর্লি হবে? না স্যার, এই টু লেট আসবে স্যার। হ্যাঁ, যেটা বড় না 2020 থেকে, 2020 থেকে বড় হলে কি হবে, এটা আসবে। যে টু লেট। হ্যাঁ, 2020 থেকে ছোট করে দেই। এখন কোনটা আসবে, এখন কোন অ্যালার্ট আসবে? কি করছেন স্যার? 2011 স্যার, টু আর্লি আসবে স্যার। টু আর্লি টু আর্লি আসবে।
যদি 20 করে দেই তো কি আসবে? 20 এর চেয়ে ছোটও না বড়ও না, তাহলে কোথায় চলে যাবে? এলস এ চলে যাবে। হ্যাঁ, এটা আসবে এক্স্যাক্টলি। এই এটাকে করতে পারছেন এই যে এইটা কার মধ্যে বুকটা এখন কার মধ্যে ভেরিয়েবলটা কার মধ্যে আছে এই বুকটা এখন কি আমার ভ্যালু এই ভ্যালুটা কি হচ্ছে এখন পুরো বুকটা এই যে ভ্যালুগুলোর এটা হচ্ছে আমার কি এটা কি ভ্যালু ঠিক আছে এই আর এটা হচ্ছে কি ওকে এটা কি এই এর কাজ কি এর কাজ হচ্ছে আপনারা কি করবে ঠিক আছে বুক এখন কার মধ্যে গেল টাইটেল এই ও আবার কি দেখাবে অটো দেখাবে কি আছে কিছু বললাম এই বুকে ঠিক আছে তুমি জানলে এবারে বুঝছেন এখন আমি এখন আমাকে শো এখন ইনডেক্স ডট পিএইচপি উদ্দেশ্য কি এটাকে পুরো প্রজেক্টটাকে শো করানো ইনডেক্স ডট পিএইচপি এর উদ্দেশ্য কি পুরো প্রজেক্টটাকে শো করানো পুরো প্রজেক্টটাকে কার মধ্যে আছে নোন কন্ট্রোলের ভিতরে আছে কারণটা কি এটা আমি লিখেছি ইনক্লুড ভিডিও আসলো ইনক্লুড ভিতরে যে ভিতরে শো করে যেমন কন্ট্রোলের ভিতরে বুক ঠিক আছে ভিউ ডট পিএইচপি কার মধ্যে কন্ট্রোলার এই ফাংশন এই শো এর ভিতরে ঢুকে দিচ্ছে হ্যাঁ তাহলে আমাকে এখন ইনডেক্সের মধ্যে কি শো করা যাবে শোটাকে শো করা তো ওয়াইটা এর আগে একবার ডিক্লেয়ার করা হয়েছে, হ্যাঁ, সেই জন্য সে এরর ধরতেছে। শর্ত দেওয়া হবে না ওয়াই আমাদের এর আগে কোথায় আছে? তো এটা আমরা অন্য নাম দিয়ে দেই। এর মানে দেখি আমাকে ইউজ দেখাবে ওইটা ইউজ দেখাবে ঠিক আছে তাহলে আমাকে সেট হবে ঠিক আছে তাহলে আমি কি করছি এটাকে এখন এবার এক্স্যাক্টলি চলে আসছে। ইনডেক্স ডট পিএইচপি আমি ধরে নিব ভ্যালু যদি 20 কত কি করতে হবে 10 দিতাম, কন্ট্রোলার ডট কারণটা কি কন্ট্রোলার ডট পিএইচপি তে আমার টু আর্লি। 20 30 দিতাম, এটা কন্ট্রোলার কন্ট্রোলারের ভিতরে শো কে রাখতে হবে না আমি এটা দেখাবো না শো কে রাখবো শো করে কিভাবে কন্ট্রোলার পিএইচপি কন্ট্রোলারের ভিতরে এটা মানে নিউ কন্ট্রোলার এটা কি বললাম তো এটা হ্যাঁ আমাদের আমরা ইফ ইলস কন্ডিশন দেখলাম, তারপর সুইচ কেসও দেখলাম। হ্যাঁ, এরপর আমরা দেখব ইয়াটা যে কিভাবে কাজ করা হয়, টার্নারি অপারেটর। হ্যাঁ, টার্নারি অপারেটরের সিনট্যাক্সটা আপনাদের মনে আছে? টার্নারি অপারেটরের সিনট্যাক্স? জি স্যার হ্যাঁ, আছে। টার্নারি অপারেটরটা কিভাবে কাজ করে? স্যার যে কোশ্চেন মোদক তারপরে আছে কোলন, কোশ্চেনের আগে আপনার কন্ডিশন যেটা দেবেন আর পরে আবার কন্ডিশন। টার্নারি অপারেটর টার্নারি অপারেটর কি? কোশ্চেন মার্ক আপনি বুঝেন তাহলে আপনি ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবেন আর কোলন। হ্যাঁ, যে কোনো কন্ডিশনটা দিতে হয় কোথায়? কন্ডিশনটা দিতে হয় কোশ্চেন মার্কের আগে। হ্যাঁ, আগে প্রথমে কন্ডিশন পিএইচপি সবার ফ্রেমওয়ার্ক আছে না সিনট্যাক্স যেমন পিএইচপি ফ্রেমওয়ার্কের নাম কি কন্ডিশন, তারপরে হয় কি কোশ্চেন মার্ক। হ্যাঁ, তারপরে হবে কি কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এই যে এটা প্রিন্ট করবে, এখানে যা থাকবে সেটা প্রিন্ট করবে। হ্যাঁ, এই স্টেটমেন্টটা প্রিন্ট করবে। আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে কি করবে? এটা এখানে প্রথমে কন্ডিশন দিতে হয় কোশ্চেন মার্কের আগে। তো কন্ডিশনটা ট্রু হলে কি কোশ্চেন মার্কের পরে যে স্টেটমেন্টটা থাকবে সেটা রান করবে। আর কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এই কোলনের পরে যে স্টেটমেন্টটা সেটা রান করবে। তো আমরা এর একটা উদাহরণ দেখি। সে মডেলটা এটা মডেলের ভিতরে ডাটা রাখছি না তাহলে আমরা বুঝতে পারছি ডাটা বেস কোন মডেল যখন ডাটা বেস এই করতে এটা এই রিটার্ন করতে ডাটা
আচ্ছা এজ নামে তো আমাদের একটা উপরে ভেরিয়েবল আছে তাই না, তো সেখান থেকে এরর দেব আমরা। এজ নামে কি কোনো ভেরিয়েবল আছে? আছে না, এটা আমরা কমেন্টস করে দেই, কমেন্টস করে দেই। তো এখানে আমরা এজ নামে একটা ভেরিয়েবল নেই, এজ নামে একটা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, এই ভেরিয়েবলটা আমরা কি করলাম, প্রম্পটে দিলাম এজ। এজ নামে একটা ভেরিয়েবল নিলাম। তারপর এখানে আমরা মেসেজ নামে আরেকটা ভেরিয়েবল নেই। হ্যাঁ, লেট মেসেজ নামে কি ভেরিয়েবল আছে আমাদের? আছে। তাহলে আমরা মডেল ভিউ কন্ট্রোলটা বুঝতে পারছি না। আচ্ছা আমরা এটা নাম দিই এমএসজি। হ্যাঁ, এখানে এমএসজি নামে একটা ভেরিয়েবল নিলাম। হ্যাঁ, তো এই ভেরিয়েবলে কি জমা হবে? এই ভেরিয়েবলে জমা হবে আমাদের যে টার্নারি অপারেটর, তার রেজাল্টটা জমা হবে। হ্যাঁ, তো টার্নারি অপারেটর আমরা এই করি, টার্নারি অপারেটরে কি প্রথমে দিতে হয় কি কন্ডিশন। হ্যাঁ, এই কন্ডিশনের অংশটা, কন্ডিশনটা দেই। কন্ডিশন কি? এজ। এজ যদি হয় কি আপনার এজ যদি 18-র নিচে হয়, হ্যাঁ, তাহলে আমরা কি বলবো এটাকে? সে দেখলাম চাইল্ড। 18-র নিচে হলে প্রথমে কি হবে? কোশ্চেন মার্ক হবে, তাই না? কোশ্চেন মার্ক। আর যদি এটা না হয় তাহলে মানে কি 18 অথবা 18 বড়, তাহলে কি হবে? অ্যাডাল্ট। তারপর করব কি আমরা এই মেসেজটাকে, হ্যাঁ, এই মেসেজটাকে ইয়া করে দেব, অ্যালার্ট করে দেব। অ্যালার্টের মধ্যে মেসেজটা দিয়ে দেব। এই যে এই টার্নারি অপারেটর, যে টার্নারি অপারেটরের কি আউটপুটটা কোথায় জমা হবে? আমাদের এই এমএসজি নামে ভেরিয়েবলে জমা হবে না? হ্যালো, এই ভেরিয়েবলে তো জমা হবে। তো এটাকে আমরা কি জি করে দেব? অ্যালার্টে দিয়ে দেব। এর যদি আমরা নেই 25, হ্যাঁ, তাহলে কি হবে? 25 নিলে এই যে এখানে আসবে, এই পরের লাইনে এসে দেখবে কি সে একটা কন্ডিশন পাবে। কন্ডিশনে দেখবে এজটা কি 18 ছোট কিনা। 18 ছোট না, তাহলে কোথায় চলে যাবে? ফলসে চলে যাবে। ফলসে স্টেটমেন্ট কি আছে? অ্যাডাল্ট। হ্যাঁ, অ্যাডাল্ট অ্যাডাল্ট ভ্যালুটা কোথায় জমা হবে? এই যে মেসেজে ভেরিয়েবলে জমা হবে। হ্যাঁ, তো মেসেজটা যদি আমরা অ্যালার্ট করে দেই তাহলে অ্যালার্টে কি আসবে? অ্যাডাল্ট আসবে, তাই না? আচ্ছা আগের উপরের গুলা আমরা যেখানে যে অ্যাডাল্ট আসছে, হ্যাঁ, আগের অ্যালার্ট গুলো আমরা বন্ধ করে দেই। এই যে এটা বন্ধ করে দেই। আমি যদি এটা যদি সঠিক লিখতাম তাহলে কি আমার হতো? কনস্ট্রাক্টর যদি আমি বুঝতে পারতাম নাকি যেটা বুঝতে পারতাম আপনি কিন্তু এটা না দেখেন এই যে অ্যাডাল্ট আসছে। কাজ করবে। এই যে দেখেন ইফ এলস লেখার, অথবা যদি আমরা সুইচ কেস লিখি আমাদের কিন্তু অনেকগুলো লাইন লিখতে হয়। হ্যাঁ, আর আমরা যে টার্নারি অপারেটরে এক লাইনে কাজটা করতে পারি। এখানে যদি আমি 15 দেই, হ্যাঁ, অথবা 5 দেই, 5 দিলে কি হবে? আউটপুট কি আসবে? 5 দিলে আউটপুট কি আসবে? চাইল্ড, চাইল্ড আসবে। কেন? কারণ 18 থেকে 5 কম এখানে যে বয়স। ইয়াতে আসবে কন্ডিশনে, কন্ডিশনটা ট্রু হবে। ট্রু হলে কি হবে? এই যে এই স্টেটমেন্টটা, হ্যাঁ, এটা এক্সিকিউট হবে। তো এটা জমা হবে কোথায়? এমএসজি ভেরিয়েবলে। হ্যাঁ, তো এমএসজিটা আমরা অ্যালার্ট করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে অ্যালার্টে থাকবে কি? চাইল্ডটা। দেখেন এই চাইল্ডটা চলে আসছে। তার এই যে টার্নারি অপারেটরটা আমরা যে ইয়াতে যেভাবে ইউজ করেছি, হ্যাঁ, পিএইচপি তে, এর সিনট্যাক্স এবং জাভা স্ক্রিপ্টে টার্নারি অপারেটরের সিনট্যাক্স, হ্যাঁ, একই রকম, তাই না? জি একটা
এরপরে যে লজিক্যাল অপারেটর, লজিক্যাল অপারেটর কি কি আছে মনে আছে? লজিক্যাল অপারেটর লজিক্যাল অপারেটর বলেন, কয়েকটা লজিক্যাল অপারেটরের নাম বলেন। স্যার এন্ড ওর সরি লজিক্যাল অপারেটরে কি আছে? or and অর exclusive আছে, or get হ্যাঁ, এন্ড আছে, তারপর কি আছে? নট আছে, হ্যাঁ, নট আছে। স্যার লেস দ্যান ইকুয়াল, গ্রেটার দ্যান ইকুয়াল এগুলো না? কম্পারিজন, Not- লেস ও। দেন গ্রেটার দেন হচ্ছে কম্পারিজন অপারেটর, হ্যাঁ, কম্পারিজন। তাহলে নট ইকুয়াল এটা? এই যেগুলো হচ্ছে কম্পারিজন অপারেটর। নট ইকুয়ালটাও কম্পারিজন, হ্যাঁ। আর যে শুধু নট, শুধু নটটা হচ্ছে লজিক্যাল। জি। আচ্ছা, অরের, হ্যাঁ, অরের লজিকটা মনে আছে? অরের লজিকটা কি? যে কোনো একটা ট্রু হলেই ট্রু। যে কোনো একটা ট্রু হলেই ট্রু হবে, হ্যাঁ। তাহলে আমরা যদি ইয়া করি ট্রু অর ট্রু, এটা আউটপুট কি হবে? true ট্রু অর ট্রু, ট্রু হবে, তাই না? জি স্যার ট্রু। ট্রু অর ফলস, এটা কি হবে? এটা তা ফলস। true হবে হ্যাঁ, নাকি? সরি, ট্রু ট্রু ট্রু। ট্রু হবে, তা হ্যাঁ, তো true হবে, যে কোনো একটা true হলেই true হবে। ট্রু, হ্যাঁ। আর বাকি কাজগুলো আছে, যে বাকিগুলো 60% ওগুলো রিপোর্ট জেনারেট করা, ঠিক আছে, ফলস অর ফলস, লগইন রেজিস্ট্রেশন, ঠিক আছে, ফলস অর ফলস, লগইন ইন্টারফেস, তাহলে false হবে। ইন্টারফেস ইকুইপমেন্ট হবে রেজিস্ট্রেশন, ঠিক আছে। ফলস। এগুলি হচ্ছে ডাইনামিক, হ্যাঁ, এগুলি আমরা তৈরি করবো। এখন আমরা একটা এমবিসি লাস্ট এরপর নেক্সট যে দিন হবে আমরা একটা এমবিসির একটা ক্লাস করব, ওকে। আপনাদের একটা বাড়ি কাজ থাকবে, প্রত্যেকে আমাকে একটা ইয়ে রাখা আজকে, কিন্তু আমি খাইতে দিব না। এটা কি হবে? ট্রু এন্ড ট্রু, এটা true হবে। ট্রু হবে, করতে লাভ হবে না। ট্রু। ট্রু এন্ড ফলস, ফলস। ফলস হবে। হ্যাঁ। একটা বাড়ি কাজ থাকবে, এটা এমবিসি নিয়ে আমি তো বলছি আপনাদের এমবিসি সময় লাগবে, আমি তো সব দিয়ে আগেরটা বন্ধ করা হয় নাই, হ্যাঁ। ট্রু এন্ড ফলস হবে, ফলস। তাই। ঠিক আছে, তাহলে আমরা তাহলে আমি এটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে, দিয়ে দিচ্ছি। আর ফলস এন্ড ফলস, আপনার সমস্যা আছে? ফলস হবে, তাই না? জি স্যার। False হবে। ওকে, এটা ছোট একটা মিনি সাইজের, এটা একটু নষ্ট করে রাখবেন, হ্যাঁ। ওই তো একটা 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 হবে কি ইউজার ইন্টারফেস, একটা হবে অ্যাডমিন। অ্যাডমিন
আর এই যে নটটা কি হবে, বিপরীত হবে। হ্যাঁ, আমরা যদি ফলস থাকে, ফলসের আগে ট্রু হলে ফলস হবে, ফলস হলে ট্রু। নট করে দিলাম, তাহলে এটা কি হবে, ট্রু হয়ে যাবে। ওটা তো অ্যাডমিন মানে তো আমার অ্যাডমিন মানে তো ট্রু হয়ে গেছে। হ্যাঁ, আর ট্রু এর মধ্যে যদি ফলস করে দেই তাহলে কি হবে, ফলস হয়ে যাবে। মানে যা আছে তার নেগেশন, তার বিপরীত কাজটা করবে। আজকে আর ইয়ে করলাম না, আমি এখন আপনাদের ইয়েগুলি দিয়ে গুগল ড্রাইভে পাঠান, ঠিক আছে? Google Drive-এ দিয়ে দিচ্ছি। এটা কি আসবে, ফলস আসবে। তো আমরা এখানে লজিক্যাল অপারেটর নিয়ে কাজ করলাম। হ্যাঁ, এগুলার ব্যবহার দেখলাম, অর, এন্ড এবং নটের। ভালো বাসায় ভালো করে practice করতে হবে। আচ্ছা, তাহলে আমি আজকে ভালো একটা তো লুপের কথা মনে আছে আপনাদের? হ্যালো, আছে স্যার। লুপ আছে, কি স্যার। কি আছে? ফর Do লুপ, আছে, while লুপ, loop, while আছে, while লুপ, তারপর ফর ইচ লুপ। হ্যাঁ, do সবাই এটা শোনা, while, ডু হোয়াইল। জি স্যার, while do while। হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য কি? ডু হোয়াইল একবার রান করে, আর কন্ডিশন ফলস হলে ডু হোয়াইল একবার রান করে। আর আর হোয়াইল, হোয়াইল এটার হোয়াইল হচ্ছে কন্ডিশন ছাড়া রান করে না। হ্যাঁ, কন্ডিশন ট্রু হওয়া ছাড়া রান করবে না। তো আমরা নেক্সটে কিছু ইয়া দেখবো, যে হোয়াইল লুপ সম্পর্কে হালকা আলোচনা করবো, কারণ লুপ এগুলো তো আপনারা পারেনি। হ্যাঁ, পিএইচপি তো আপনাদের পড়ানো হয়েছে। তা লুপ, তারপরে আপনার ব্রেক, কন্টিনিউ, এগুলাও দেখানো হয়েছে পিএইচপি তে। তারপর হচ্ছে অ্যারে, অ্যারেটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আর এরপর আমরা ইয়াতে চলে যাই। এরপর ফাংশন আছে। হ্যাঁ, ফাংশনটা ইয়ের মতো, পিএইচপি এর মতোই। এখানে প্রথমে ডিক্লেয়ার করতে হয়, তারপরে সেটা কল করে ইউজ করতে হয়। হ্যাঁ, তারপর আমরা জাভাস্ক্রিপ্ট যে এর একটা লাইব্রেরি আছে, সেটা হচ্ছে কি jQuery। হ্যাঁ, jQuery লাইব্রেরিটা কিভাবে ব্যবহার করে প্রজেক্টে ইউজ করতে হয়, হ্যাঁ, সেগুলো আমরা দেখব। তো এগুলা যে জাভাস্ক্রিপ্টের আরো কিছু ফাংশনালিটি আছে। হ্যাঁ, যেমন অ্যারো ফাংশন। হ্যাঁ, অ্যারো ফাংশন, এটা আপনারা পিএইচপি তে পড়েন নাই, এটা আমরা নেক্সট ক্লাসে দেখব, অ্যারো ফাংশনটা। হ্যাঁ, অ্যারো ফাংশন কিভাবে কাজ করে জাভাস্ক্রিপ্টে। তারপর আমরা চলে যাব, jQuery আমরা আমাদের প্রজেক্টে সেটআপ করা দেখব, সেটআপ করে দেখে সেটা ইউজ করা দেখব, কিভাবে ইউজ করতে হয়। তারপর jQuery এর বিভিন্ন আছে, আপনার হ্যাঁ, বিভিন্ন প্লাগইন আছে, সেগুলো আমরা ইউজ করা শিখবো। হ্যাঁ, তার jQuery দিয়ে আমরা আপনার জাভা অ্যাজাক্স, হ্যাঁ, অ্যাজাক্সের ইউজটা শিখবো। এটা আমাদের খুব প্রয়োজন হবে আমাদের প্রজেক্টের মধ্যে, যে অ্যাজাক্সের কাজগুলো আমরা jQuery দিয়ে করব। তারপর ধরেন কোনো একটা ফর্মকে ইন্টারেক্টিভ করা। হ্যাঁ, তারপর ধরেন কোনো একটা ফর্ম একটা বাটনে ক্লিক করবেন, কোনো আপনার একটা কোনো একটা পোর্শন, কোনো একটা ডিপ বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, ডিপটা হয়ে যাবে, আবার শো করবে। এই কাজগুলো আমাদের জাভাস্ক্রিপ্ট লাগবে। তো এগুলা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে এগুলা করা দেখবো। তারপর ধরেন কোনো একটা ডিবের মধ্যে, হ্যাঁ, কোনো একটা ট্যাগের মধ্যে আপনার নতুন করে একটা সিএসএস এর প্রপার্টিস অ্যাড করবেন। হ্যাঁ, ওটা আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে করা যায়, হ্যাঁ, jQuery দিয়ে করা যায় কিভাবে, ওগুলা দেখবো।